চাইলেও মনে হয় পারবো না। ওরা তো কমপ্লেন করতেছে না, বাট তোর দেশের ছবি বাংলাদেশ এখানে চালাচ্ছিস কেন? 2-4 জন মানুষ থাকবে কথা বলার, কিন্তু যখন নিয়ে আসতো তখন ওই যে বাসায় খুন্তি আছে না, খুন্তির মধ্যে দিয়ে ওইটা চুলার মধ্যে ইয়ে করতাম। এই দাদা, তুমি পুষ্পাকে চেনো? কেউ না, কেউ না, জীবনে কেউ নেই। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা জার্নালের ঈদ স্পেশাল আয়োজন সেলিব্রিটি জার্নালে। আপনাদের সাথে আছি আমি তমর রশিদ, এবং আজ আমার সাথে রয়েছে পর্দার সেই মানুষ যিনি আপনাদের ভীষণ পছন্দের, যার নতুন কিছু আসা মানে আপনারা আগ্রহ নিয়ে বসে থাকেন কি আসতে যাচ্ছে, কি হতে চাচ্ছে দেখবো। তিনি হচ্ছেন আমাদের পছন্দের নীরব ভাইয়া। আজ তার কাছ থেকে জানবো তার ঈদ সম্পর্কে। ঈদ মোবারক, স্বাগত জানাচ্ছি। কেমন যাচ্ছে ঈদ? ঈদ মোবারক, খুব ভালো আলহামদুলিল্লাহ। কি কি করা হবে? ঈদে তো আসলে নতুন করে কোনো কিছু করা হয় না, খুবই ফরমেটেড। এবং আমার মনে হয় যে ঈদের সেই ছোটবেলার একটা সময় যেভাবে ঈদ করতাম, দেখা যাচ্ছে যে 4-5 বছর একই রকম, আবার একটু বড় হওয়ার পরে একরকম, আবার এখন আবার একই রকম, এটা বেশ কয়েক বছর ধরে। সো কোরবানি ঈদ মানেই তো আসলে গরু এবং ছাগল, এবং যেহেতু সিনেমার মানুষ, সো সেই জায়গা থেকে বলবো যে গরু ছাগল মানে পুরো একটা ঈদের একটা আমেজ ঘিরে আসলে ঈদের ছবি রিলিজ, ছবি দেখা, ছবির কোনটা ভালো হচ্ছে, দেখা যাচ্ছে যে ছবি রিলিজ হয়ে যাওয়ার পরেও 1-2 দিন আসলে সবার টেস্টটা বুঝি, কে কেমন কি বলছে। না টেনশন না, ওটা হচ্ছে মানে হয় না যে আমার একটা এক্সপেকটেশন ছিল এই ছবিটা ভালো করবে বা এই ছবিটা ভালো করবে, বাট রিভিউগুলো দেখছি যে না হচ্ছে না বা হচ্ছে, এই জিনিসগুলো দেখা। সো এগুলো দেখে দেখে সময় কাটে, আর প্লাস একটা টাইমে ডেফিনেটলি ছবি দেখে ফেলবো। এবারে ঈদ কেমন কাটছে এখন পর্যন্ত? পরিবারকে সময় দেওয়া হচ্ছে বা ঘুরতে যাওয়া হচ্ছে? হ্যাঁ, এবার তো অনেক বছর পরে মানে 10 দিনের সরকারি ছুটি। সো আমরা তো আসলে সরকারি চাকরিজীবী না, সো যেটা হয় যে সবসময় ছুটি, আবার সবসময় ব্যস্ত। আমাদের তো ফ্রাইডে স্যাটারডে নেই, তো মানে এনজয় করছি সময়টাকে পুরোটা। কোরবানি ঈদ যেহেতু, তাই কোরবানি নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। হাটে যাওয়া হয়েছে এবার? হ্যাঁ, আমি প্রতিবারই হাটে যাই। হাটে যাওয়ার অভিজ্ঞতা কেমন? আশপাশের মানুষজন আপনাকে দেখে একটু অবাক হয়ে ওঠে না? না, কারণ হচ্ছে কি আমি মাস্ক পরে, ক্যাপ পরে, সানগ্লাস পরে, সো মানে আমার মনে হয় যে পুরো চেহারার হয়তো 25% আমার দেখা যায়। আচ্ছা। সো ওইখানে মানুষ আসলে সবাই খুব মানে কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে, সো ওইভাবে করে আসলে দেখার কিছু নাই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখন তো আমাদের আগের যেমন একটা হাটের ব্যাপার ছিল যে অনেক দূরে দূরে হাট হতো, সো গরু কেনার জন্য বা ছাগল কেনার জন্য অনেক দূরে গিয়ে সেই মানে টেনশন শুরু হতো যে আসলে ওইখান থেকে গরু কিনে আনবে কে, বা সকালে গরু কিনে আনতে আনতে বিকেল হয়ে যেত। বাট এখন আর না, দেখা যাচ্ছে পাশের গলিতেই গরুর হাট একদম। সো তো যেহেতু আমার এলাকায় জাস্ট কাফরুলে যখন ছোটবেলা থেকে একদমই মানে একদম ছোট কাল থেকে ওখানে, সো মানুষ আসলে আমি আর তাদের কাছে নতুন না, সবাই আমাকে চেনে জানে, ইট বালু সিমেন্ট সবাই আমাকে চেনে, এবং প্রত্যেকটা ইট বালু সিমেন্টের সাথে ধাক্কা গুতা খেয়ে বড় হয়েছি। তো হাটে গিয়ে আসলে ওরকম খুব বেশি হয় না আর কি, আনইজি লাগে না খুব একটা। এই যে আপনি বলছিলেন যে ইট বালু সিমেন্টের সাথে গুতা খেয়ে ধাক্কা লেগে বড় হওয়া, হাটে গিয়ে গরুর গুতা খেয়ে বড় হওয়া হয়েছে? মানে বড় হওয়া হয় না, বাট এটা তো খেতেই হয় আসলে। এটা না খেলে মনে হয় যে মানে এত পলিশড কেন। আচ্ছা, হ্যাঁ, হয় না, উল্টোটা এনজয় করেন। হ্যাঁ, মানে এটা শুটিং এর সময় যেমন হয় না যে কোনো একটা অকারেন্স ঘটবে, তারপরে যেমন আমার এক শুটিং এ মানে আমি ডিরেক্টরের আগে চলে গেছি, ডিরেক্টর পরে পৌঁছেছে, এবং সে বলছে জ্যাম। এখন জ্যাম বা ট্রাফিক এটা তো থাকবেই। সো সেই জায়গা থেকে এটা তো একটা মানে ডিফারেন্ট একটা ব্যতিক্রম ধর্মী একটা ঘটনা মানে ঘটলো। সো কোরবানিতেও তাই, যদি ধাক্কা না খাই সেক্ষেত্রে সেটা একটা ব্যতিক্রম ঘটনা হওয়া উচিত। ঈদের সিনেমাগুলো আসলে কি আপনার কাছে মনে হয় মানসম্মত হচ্ছে, এবং কেবলমাত্র ঈদেই আমরা সিনেমা হলে যাই, অন্য সময় সিনেমা আসে না বা আমরা যাই না, এটা কিভাবে আমরা ঠিক করতে পারি? না, ঈদে আসলে মানসম্মত ছবিগুলো বানানো হচ্ছে। দেখা যাচ্ছে দর্শক যেহেতু শুধু এই সময়টাই অনেক বড় একটা সময়, যেমন বলছিলাম এবার ঈদে যেহেতু 10 দিনের একটা সরকারি ছুটি পেয়েছে, প্লাস বেশ কিছু বছর ধরে ঈদে মানুষ হলে ছবি দেখার প্র্যাকটিসটা বেড়েছে। সো প্রডিউসার বা ডিরেক্টর যখন ছবিটা বানাচ্ছে
তখন সে মানসম্মত ছবি বানাতে চায়, মানে ট্রাই করছে যে আমি নর্মালি একটা ছবি যদি 50 টাকা দিয়ে বানাতাম, এটা আমি 10 টাকা বেশি দিয়ে বা 20 টাকা বেশি দিয়ে ছবিটা বানাই, মানে কারণ দেখার স্কোপ বেশি। ইন এনি কেস এটা যদি অনেক পছন্দ করে ফেলে সেই জায়গা থেকে মানে এটা দর্শকের চাহিদাটাও ভালো হবে। সো সেই জায়গা থেকে বলবো যে অবশ্যই মানসম্মত ছবিগুলো হয়, এবং প্রত্যেকটা ছবি তো কোনো না কোনোভাবে ফাইট করছে। কেউ মনে হয় কেউ মানে এ এখন দ্বিতীয়, এ এখন তৃতীয়, আবার কেউ যখন যে তৃতীয়তে ছিল সে আবার সেকেন্ড হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলোই তো ভালো লাগে আসলে। আর মানে ঈদ ছাড়া ছবি রিলিজ হয় না, এটা তো অবশ্যই আমাদের জন্য খারাপ লাগা। কারণ একটা সময় মানে আমাদেরটা 52টা উইক, এখন 52টা উইকের মধ্যে শুধুমাত্র ঈদের 3-4 সপ্তাহ আর রোজার ঈদের 3-4 সপ্তাহ, মানে আমরা 8টা উইক, আমরা 8 বা 9টা মানে 8 to 10 উইকস আমরা পাচ্ছি। আর নর্মালি অন্যান্য অকেশনগুলো যেগুলো আছে সেইগুলো তো আসলে ওইভাবে হয় না। যেমন ভ্যালেন্টাইন ডে বলি, সেই ক্ষেত্রে ছুটি নেই। তারপরে আমরা যদি বলি 21শে ফেব্রুয়ারি বা আমাদের স্বাধীনতা দিবস বা প্লাস পহেলা বৈশাখ তো আসলে বেসিক্যালি লাস্ট কয়েক বছর রোজার মধ্যে পড়েছে। সো সেই ফেস্টিভটাও এখন একদম ওরকম নেই। আবার হয়তো নেক্সট 3-4 বছর পরে আবার ঠিক হয়ে যাবে, তখন ঈদের আগে চলে যাবে, মানে ঈদের পরে পড়বে। সো সেই জায়গা থেকে বলবো যে অবশ্যই এই টাইমিংগুলো অনেক ইম্পর্টেন্ট। মানে এই 8 to 10 উইকসই চলছে, বাকি দেখা যাচ্ছে এই 42 থেকে 44 উইকসগুলোতে মানে রিস্ক থেকে যায় একটা, যে দর্শক যদি না দেখে। কারণ আপনি মনে করেন একটা ছবি 10 টাকা দিয়ে বানালেও এখন অন্য উইকে সে তো আর 5 টাকা দিয়ে ছবি বানাতে পারবে না, আর ওই ছবিটা আসলে কেউ দেখবেও না। তো ছবি বানাতে যেই টাকাটা লাগে সেই টাকাটাই খরচ করবে। একদম ভাইয়া, এই ছবির প্রসঙ্গে আরেকটি বিষয়, আমরা অনেক সময় এমনটা দেখি যে বিদেশি ছবিগুলো আমাদের দেশে আনা হচ্ছে, এটার অনেকে প্রতিবাদ করছে যে বিদেশি ছবি আনার প্রয়োজনীয়তা নেই, বা না আনলে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি গ্রো করবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে আমি হয়তো ঈদের সময় ব্যতীত অন্য সময় হলে যাচ্ছি না, কিন্তু বাসায় বিনোদনের জন্য ছবি দেখতে পছন্দ করছি। সেই ক্ষেত্রে হল কেন্দ্রিক ছবিগুলো তৈরি করে তারপরে ওটিটিতেও কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে। আমরা কি আরো ছবি আনতে পারি না, যেটা হয়তো আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য ঈদ ব্যতীত হলে রাখলাম, এরপরে ওটিটিতে দিয়ে দিলাম, যেন সিনেমার প্রতি সবাইকে আবার অভ্যস্ত করাতে পারি? না, এটা পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আছে। এবং এই ঈদে মানে হিন্দি ছবি রিলিজ দেওয়া যাবে না বা ইংলিশ ছবি রিলিজ দেওয়া যাবে না, এটা আমি আমার জন্মের পর থেকে মনে হয় শুনছি। এবং এটা আমি মানে এটাও দেখেছি, জন্মের পর থেকে দেখছি, এটার পক্ষে বিপক্ষে। এবং স্কুলে যেরকম ডিবেট হতো এরকম ডিবেটের মতো এটা চলছে। মানে পক্ষে কিছু লোক বলবে, এই পক্ষের লোকগুলোই হচ্ছে যারা বলতে চায় বলতে পারে না বা বলে ফেলে, তারাই হচ্ছে বিপক্ষে চলে যায়। সো এইটা আসলে কোনো কিছু হয় না। প্রত্যেকটা দেশের ইন্টারন্যাশনালি গ্রো আপ হচ্ছে। আমার কথা হচ্ছে যে এখন সব ছবি যদি বাংলাদেশের ছবিগুলো এখন অনেকগুলো দেশে যাচ্ছে, তখন ওরা তো কমপ্লেন করতেছে না, বাট তোর দেশের ছবি বাংলাদেশ এখানে চালাচ্ছস কেন? হ্যাঁ, তখন তো এটা বলছে না। তো একটা দেশের মানুষ, আগে আমি আপনি মনে করেন দেশের বাইরে কয়টা দেশে যেতাম, এখন তো অনেক দেশে ঘুরছি ফিরছি, ওখানে গিয়ে সময় কাটানোর জন্য হলে গিয়ে ছবি দেখছি। সো এটা একটা মানে যারা এটা আপনি ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যারা বিজনেসের স্টুডেন্ট তারা অনেক মানে সুন্দর ওয়ার্ড বলতে পারে। সেটা হচ্ছে যে এক্সচেঞ্জ, যে প্রণালীটা, মানে এক্সচেঞ্জ, একটা দেশের ইন্টারন্যাশনালি অনেক কিছু এক্সচেঞ্জ হয়। সো এটাও একটা এক্সচেঞ্জ। এক্স্যাক্টলি। সো মানে এখন এখানে যদি সব ছবি মানে বাংলাদেশের বাইরের ছবি রিলিজ করে, কেউ দেখবে না। মানে বাংলাদেশের মানুষ বাংলাদেশি ছবি দেখবে। সো আপনি মনে করেন যত মরিচই দেন, কাঁচা মরিচই কিন্তু খাবে। ওই বোম্বাই মরিচ বা ইয়ে করুক, এগুলো ওই ডিবেটের মতো 2-4 জন মানুষ থাকবে কথা বলার, কিন্তু কাঁচা মরিচ খাওয়ার লোক কিন্তু মানে সবাই। একদম। আর একটা জিনিস হচ্ছে, আমার দেশের ছবি যখন বিদেশে যাচ্ছে আমরা তো প্রাউড ফিল করছি যে বিদেশের মাটিতে আমার দেশের ছবি যাচ্ছে। তো তাদের ক্ষেত্রেও সেম আসুক, বাট ইন্ডাস্ট্রি আসলে নিজেই বলে দিবে সে কি চায়। ওই যে আপনি কাঁচামরিচের উদাহরণ দিলেন, দিন শেষে আমিও সিনেমা হলে গেলে খুঁজি নিজের ভাষার ছবি। এবং আপনি একটা জিনিস বলেন, ডন 2-তে শাহরুখ খানের যখন ডন 2 ছবিটা রিলিজ করে, সো তখন প্রডিউসারের সাথে, এটা তারপরেও আমি মানে যতটুকু আমার জানা সেখান থেকে বলছি, এটা ভুল ভালো মন্দ বা ভুল হতে পারে, তারপরে বলছি,
সেটা হচ্ছে ইনফরমেশন হচ্ছে যে শাহরুখ খান যখন ডন 2টা করে সে তখন এটা ফ্রি অফ কস্টে করে, বাট এটা তার সাথে প্রডিউসারের ডিল ছিল যে ইন্ডিয়ার যে ম্যাপ, এই ম্যাপের যত টাকা উঠবে সেটা আপনার, আর এই ম্যাপের বাহিরে যত দেশে রিলিজ হবে সেটা আমার, মানে শাহরুখ খানের ইয়ে ছিল এটা। সো মানে ডন টু যেদিন রিলিজ হয় 3,500 সিনেমা হলে রিলিজ হয়েছে বাহিরে, দেশের বাহিরে। ওকে। সো মানে প্রডিউসার, মানে মেইন যে প্রডিউসার উনি ইন্ডিয়াতে যতগুলো ছবি রিলিজ করেছে তার চেয়ে বেশি শাহরুখ খান রিলিজ করেছে দেশের বাইরে। সো মানে এখন তো এটা তো মানি মেকিং একটা জিনিস। সো যে যার জায়গা থেকে, এখন শাহরুখ খানের তো মানি মেকিং না, তার তো আসলে স্প্রেড হওয়ার দরকার, যে ইন্টারন্যাশনালি তার যে একটা ছবি ইন্টারন্যাশনালি যে প্রত্যেকটা দেশের বিভিন্ন দেশের ছবি প্রত্যেকটা দেশে শুট করা, এই জিনিসগুলো মানুষ দেখতে পছন্দ করে। হয় না যে আমরা যেমন এই যে রিসেন্টলি বেশ আগের থেকেই দেখছি, বাট রিসেন্টলি একটা পুষ্পা 2 একটা ছবি দেখলাম। পুষ্পা 2তে ওখানে একটা ডায়লগের মধ্যে আছে যে এই দাদা তুমি পুষ্পাকে চেনো, একটা বাংলা ডায়লগ আছে কিন্তু। সো তখন কি হয়, আরে দেখ 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 আমার দেশের কথা। হ্যাঁ, সো ঠিক তেমনি এই ক্ষেত্রে এটা কিন্তু দেশের বাইরে যখন হয় তখন কিন্তু মানুষ এই কথাটাই বলে, এই দেখ 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 আমাদের দেশের ছবি। সো ওই এক্সাইটমেন্টটা থাকবেই। একদম। যাক, আমরা বেশ গভীর আলোচনায় চলে গেছি, ঈদের সময় একটু খুশি খুশি আলোচনা করতে চাই। তো এবার ঈদে নিজের জন্য কি কি কেনা হলো? আমি ঈদের সময় নরমালি পাঞ্জাবি কিনি, আর কিছু কিনি না। আর কিছু না? আর পরিবারের মানুষের জন্য কি কি কেনা হলো? মানে সবই তো পরিবারের জন্য, নিজের জন্যই বড় কিছু কেনা হয়নি? হ্যাঁ, না আসলে অনেক গিফট পাই। সো আমার মনে হয় যে মানে আমার বাসায় যে পরিমাণ পাঞ্জাবি পায়জামা আছে, মানে পায়জামার তো শেষ নেই। মানে আমার মনে হয় যে পায়জামা এমন হচ্ছে 15 বছর আগের পায়জামা এখনো মনে করি ভাঁজটাও আছে, খোলাও হয়নি। সো কেন? মানে অনেক হয় না, প্রত্যেকটা পাঞ্জাবির সাথে যদি মানে পায়জামা দেয় তো পাঞ্জাবি পরা হয়, পাঞ্জাবি তো মনে করেন একটা হোয়াইট হয়তো ক্রিম কালার বা ইয়ে কালার, সো একটা দুইটা পরেই তো ইয়ে করা হয়। সো অনেক পাঞ্জাবি আছে এখনো পরা হয়নি, এবং প্রত্যেক ঈদের আগে গিফট দেওয়ার জন্য পাঞ্জাবি দেখি মানুষকে খুঁজে বের করে করে দেই। যদি জানতে চাই যে আনটাচ পাঞ্জাবি কতগুলো আছে একেবারে পরা হয়নি? অনেক, আমি প্রতিবার গত ঈদেও দিয়েছি, এবার ঈদেও দিয়েছি। আচ্ছা, মানে এখন পর্যন্ত একেবারে পরা হয়নি এরকম পাঞ্জাবির সংখ্যা আপনার ক্লোজেটে 50টা তো হবেই, একবারও পরা হয়নি? হ্যাঁ, মানে পরা হয়নি এরকম না, হয়তো হঠাৎ করে একবার মনে হলো একবার পরে ফেললাম, এরকমও আছে আর কি। ওকে, সো মানে মিলিয়ে ছিলিয়ে। ঈদে কি খেতে বেশি পছন্দ করেন? কোরবানিদের টেস্টটা একটু ডিফারেন্ট, যেহেতু গরুর মাংস আর খাসির মাংস এটা হচ্ছে নর্মালি অনেক কম খেতে, মানে কম খাই, কারণ হচ্ছে যে হাই প্রেশার আমার। সো হাই প্রেশারের কারণে যেহেতু এগুলো অ্যাভয়েড করে, দেখা যায় মানে ঈদের যে কোরবানির মাংস সেটা খেলে কিন্তু আপনার এটা একটা গড গিফটেড ব্যাপার, আপনার ওইটাতে তখন কোনো ঝামেলা হবে না, ওই সময় গায়ে লাগে না, কখনো গায়ে লাগবে না, এবং কখনো হয়ও না কোনো, গায়ে লাগার কথা বলছি না, আপনি যতই গরুর মাংস খান আপনার কখনো ইয়ে হবে না, মানে হাই প্রেশার বা আপনার অনেক কোলেস্টেরলের কোনো ঝামেলা হবে না, মানে কোলেস্টেরল ব্যালেন্স ঠিক থাকে। ওই সুযোগটা কাজে লাগান, একদম কাজে লাগায়। এবং সেই ক্ষেত্রে আপনি শুধু এটা কেন গড গিফটেড বললাম, আপনি দেখেন যে মানে পৃথিবীর অনেক মানুষ আছে যারা হচ্ছে দেখবেন সকালের নাস্তাটা যদি ও 12টা-1টার পরে খায়, তখন দেখবেন যে গ্যাস ফর্ম করে পুরো অবস্থা খারাপ হচ্ছে, যে আমার গ্যাস থেকে কথা বলতে পারছি না, কিন্তু রোজা রেখে কিন্তু কিছু হয় না। হ্যাঁ, সো এটা খেতে গড গিফটেড। ঠিক তেমনি কোরবানির গরুর মাংসটাও আমার কাছে তাই লাগে। আচ্ছা, সো এই ঈদে এখন পর্যন্ত কতবার গরুর মাংস খেলেন হিসাব করেছেন? অনেকবার। মানে আমি আগে তো ছোটবেলায় ওই যে যখন গরুর মাংস, টারজান দেখে অনেক ইন্সপায়ার হতাম। আচ্ছা, টারজান দেখে ইন্সপায়ার হতে, মানে তখন তো দেখতাম যে টারজান হচ্ছে এই বনের যে পশু পাখি ওই মাংস খেয়ে খেয়ে মানে জীবন বেঁচে থাকতো। সো আমি কি করতাম, গরুর মাংস যখন নিয়ে আসতো তখন ওই যে বাসায় খুন্তি আছে না, খুন্তির মধ্যে দিয়ে ওইটা চুলার মধ্যে ইয়ে করতাম। আচ্ছা, নিজে নিজে শিক্ষা ওইটা খেতাম। সো ওইটার একটা যে ফিল, সো ওই ফিলটা আসলে ভোলার না। আপনার বাসায় কবে যাচ্ছি সেটা খেতে? এনি টাইম। আচ্ছা, আমরা তাহলে সেই ছোটবেলার আপনার রেসিপি ট্রাই করব। না, এখন তো এটার মধ্যে অনেক মশলা দেওয়া উচিত। আমার মনে হয় তখন তো এমনি মানে ভুজুকে বাঙালি ছিলাম, খেয়ে ফেলছি এমনি, মানে কাঁচা মাংস কোনোভাবে একটু পুড়িয়ে খেয়ে ফেলা। নিজে বাসায় রান্না করা হয় না? একেবারে না, কোনো কিছু জানাও নেই? কিছুদিন আগেও আমি যেটা হচ্ছে যে বাসায় কেউ ছিল না, এখন দুপুরে কি খাবো, পরে আমি বাহির থেকে
আচ্ছা। বিস্কিট কিনে নিয়ে আসছি, সো বিস্কিট কিনেই পার করেছি। সো হয় না একটু একটু ওটস বা একটু কোনো কিছু বানানো, সেই সময়টা বা মুডটা না থাকলে আসলে করা হয় না। একজন নায়ককে, পর্দার মানুষকে বা একজন মডেলকে কিংবা যারাই ক্যামেরার সামনে কাজ করে তাদের লাইফস্টাইল নিয়ে কিন্তু আমাদের সবার অনেক কৌতূহল। আর বিশেষ করে আপনি যখন ক্যামেরার সামনে যাবেন ফিট থাকতে হবে, কিন্তু যেভাবে গরুর মাংসের গল্প বলছেন, তাহলে কি ডায়েট একেবারে শেষ? না, শেষ না, বাট আমার মনে হয় যে আবার পরে কন্ট্রোল করে ফেলবো। ওকে। কন্ট্রোলটা আমার যেটা হয়, খুব অল্পতেই অনেক বেশি ওয়েট গেইন করে ফেলি, আবার অনেক তাড়াতাড়ি আমি মানে কমিয়ে ফেলতে পারি। আচ্ছা, তাহলে তো এটা দুদিক দিয়েই সুবিধা। হ্যাঁ। চাইলেই মোটা হয়ে যাওয়া যাচ্ছে, চাইলেই চিকন হওয়া যাচ্ছে, এটাতে কোনো সমস্যা হয় না। আহ, আমরা তো পুরো ঈদ নিয়ে আলোচনা করছি। ঈদের পরবর্তী সময় আসলে প্ল্যানটা কি থাকে? কারণ ঈদে তো দেখা যাচ্ছে ব্যস্ততা বেশি থাকে, ইন্টারভিউজ থাকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম থাকছে, হলে গিয়ে দেখা যাচ্ছে একটা চেক থাকছে যে সিনেমাগুলো কেমন যাচ্ছে বা অন্যদেরকে সাপোর্ট করা, নিজেরটার খোঁজ রাখা। সময়টা নিশ্চয়ই ঈদের পরবর্তী টাইমটুকুতে থাকে, তখন কি করা হয় নিজের জন্য? মানে এবার যেটা প্ল্যানিং, কখন কি করা হয় সেটা হচ্ছে যে আমি তো একটা ছবিতে অনেক বেশি ইনভলভ থেকে মানে কাজ করতে পছন্দ করি। মানে সেই কারণে আমার অনেকবার আমাকে বলেছে আপনি কি এই ছবির প্রডিউসার নাকি। সো এটা খুব কমন ওয়ার্ড আমার কাছে। তো আমি এগুলোকে এনজয় করি। কারণটা হচ্ছে ইনভলভমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমার দেশের ছবির যে বাজেট, সেই জায়গা থেকে মনে হয় যে এটাকে আরও ভালো কিছু করার জন্য ইনভলভমেন্ট অনেক ইম্পর্ট্যান্ট। সেই জায়গা থেকে একদম গল্পের স্টার্টিং থেকে শুরু করে শেষ পর্যন্ত, ছবি শেষ হয়ে যাওয়া পর্যন্ত অনেক প্রিপারেশনগুলোর সাথে ডিরেক্টর, রাইটার, প্রডিউসার সবার সাথে বসি। সো ঈদের 10-15 দিন আগে একটা অ্যানাউন্সমেন্টে গিয়েছিলাম যে শিরোনাম নামের একটা ছবি আমরা ঈদে রিলিজ করব, বাট হুট করে আবার ডিসিশন নিয়েছি আমরা আসলে ঈদে রিলিজ করব না। এটা কারণটা হচ্ছে যে আমাদের কিছুদিন শুটিং বাকি ছিল। সো ওই শুটিংটা আমরা শেষ করে রিলিজও করতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে ছবির কাজটা যতটুকু ভালো হয়েছে, সো এটা আসলে তাড়াহুড়ো করে ওই পোর্শনটা করে আসলে ডাবিং, এডিটিং, কালার, মিউজিক এটা করে ঠিকঠাক মতো রিলিজটা করতে পারতাম না। প্রমোশনালি মানে হ্যাঁ সেটা তো হতো, আর প্রমোশনালি জিনিসটাকে ওরকম ভাবে রিচ করাতে পারতাম না। আর এবার যেহেতু অলরেডি অনেকগুলো ছবি আগে থেকে অ্যানাউন্স করা, সো আমার মনে হয় যে আমরাই একদম শেষে অ্যানাউন্স করেছিলাম শিরোনাম নামের একটা ছবি অনেক বিশ্বাসে। সো এই কাজটা মানে থাকবে। আর আমাদের একদম এই মাসের এন্ডে গোলাপ নামের একটা ছবি আমি এর পরিমণি করার আউটডোর একটা প্ল্যানিং আছে। সো এই তো মানে আরেকটা কাজ মানে মানে আগে অনেক কাজ করার দরকার আছে। সো লোকেশন থেকে শুরু করে সবকিছু দেখা। হ্যাঁ, এখানে আসলে প্রথম একদম বিষয়টাতে চলে যায়, ইনভলভমেন্টের যে কথাটা বললেন। দেখা যাচ্ছে প্রত্যেকটা কথারই একটা দেখা যাচ্ছে বিতর্ক সৃষ্টি হয়, এক পক্ষ দুই পক্ষ। অনেকেই মনে করে যে এটার প্রয়োজন নেই, আবার এখানে যদি আমি ভুল না হয়ে থাকি শাকিব খানের তো ইনভলভমেন্ট খুব একটা থাকে না। সেক্ষেত্রে অনেকে মনে করে যে আসলে কি এটা প্রয়োজনীয়তা আছে কিনা। কিন্তু আপনার দিক থেকে এই যে প্রয়োজনীয়তা, হলে যাওয়া, সেটাকে বিভিন্নভাবে প্রচার করা, একদম মানে ফিল করা জিনিসটা, এটা কি আসলে সবারই করা উচিত বলে মনে হয় না? না, ব্যাপারটা দুই রকম। এখন মনে করেন প্রচার করার যে জায়গাটা, আমার কাছে মনে হয় যে সাকিব ভাইয়ের যে ছবিটা, সাকিব ভাইয়ের ছবির আসলে প্রচারণা সাকিবিয়ান যারা আছেন মানে তারাই যথেষ্ট। আপনি একটা জিনিস দেখবেন যে সাকিব ভাই সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি যে পোস্ট এভরিডে হচ্ছে না, কোনো না কোনোভাবে যদি একটা ছবি পায় ওইটা দিয়েই কিন্তু ওরা নিজেরাই স্টোরি বানায়, অথবা স্টোরি যদি জানেও ওইটাকে আরো সুন্দর করে ওরা ওদের মতো করে ফেলে। সেক্ষেত্রে ছবির ক্ষেত্রে তো এখন বিগত 3-4 বছর হলো যে শুধুমাত্র যেহেতু ঈদে ছবি রিলিজ হচ্ছে, তার জায়গাটা আসলে প্রমোশনের জন্য তার ইনভলভমেন্টটা দরকার তো অবশ্যই আছে, বাট তারপরেও মানে এমনিতেই অনেক এখন নিশ্চয়ই সেটা মানে ছবি শুরুর আগে অনেক সুন্দরভাবে প্ল্যানিং করা হয়। আর একটা ব্যাপার হচ্ছে সাকিব ভাইয়ের ছবি যেহেতু একটা 15 মানে 7, 8, 10, 12 কোটি 15 কোটি টাকার ছবি, সেটার জন্য একটা বড় টিমই থাকছে, একটা মার্কেটিং টিম থাকছে, একটা আয়োজন থাকছে। না, আয়োজনটা তো একটা শুটিং সেটে, বাট এটা আগের থেকেও একটা হয়, প্লাস এটা
প্রপার একটা সেট আপ হয়। সেই ক্ষেত্রে যেহেতু 15 কোটি টাকার ছবিটা, আমার ছবিটা 15 কোটি বাজেট না, সো সেটা যেই বাজেটের, সেই বাজেটটাকে দেখতে আরো সুন্দর করার জন্য এই প্রিপারেশনটা লাগে আগে। আচ্ছা, অর্থাৎ থাকে না যে কমের ভিতরে কিভাবে বড় কিছু করা সম্ভব হয়ে ওঠে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে ঈদের সময় যখন সিনেমাগুলো আসে, একটা হোপ থাকে যে পজিটিভ একটা ভাইব হয়তো পাওয়া যাবে, হয়তো দর্শকরা আসবে, কারণ ঈদের একটা ছুটি থাকে। কিন্তু ঠিক ঈদের পরে যখন রিলিজ হওয়ার ব্যাপারটা আসে, তখন কি একটা ভয় বা ভীতি কাজ করে না যে আদৌ দর্শকেরা হলমুখী হবে কিনা? ছুটির একটা তো প্রসঙ্গ থাকে। না, ওটা তো থাকে, সেটাই তো বললাম যে আসলে প্রিপারেশনটা তো আমরা তো চাই অলওয়েজ এই বাকি যে উইকসগুলো আছে 44, মানে 42 থেকে 44 উইকসগুলো, এগুলো তো আমরা তো বাঙালি এমনি চাই যে মানে অকেশন খুঁজি আমরা আসলে ফেস্টিভ তৈরি করার। সো এই ফেস্টিভ তৈরি করার অকেশনগুলো যদি শুধু ছবি দেখার ক্ষেত্রে হতো তাহলে আসলে অনেক ভালো হতো। আর ছবিগুলোর আমাদের আরও প্রমোশনালি আমরা যদি অ্যাক্টিভ করতে পারতাম, ওইখানেও একটা বাজেটের ইস্যু আছে। কারণ আপনি যখন ঈদ ছাড়া ছবি রিলিজ করতে যাবেন, তখন ওইটা নর্মালি যেই প্রমোশন আপনার করা উচিত সেটা মানুষকে রিচ করানোর জন্য আরও বেশি প্রমোশন করতে হবে। কারণ ওই সময় তো আসলে কোনো অকেশন নাই, মানে আপনি একটা নর্মাল একটা ডেতে রিলিজ দিচ্ছেন, সো সেই প্রমোশনটা আরও ইম্পর্টেন্ট। একদম। এবার একটু লুক নিয়ে কথা বলি। যেই লুকটা আসলে ক্রিয়েট করা হয়েছে শিরোনামে, সেই লুকের জন্য আসলে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছিল? এইটার আসলে প্রিপারেশন কিছুই না, একেবারে কিছুই না। কিছুই না। এখনো তো আসলে মানুষ কিছু দেখেনি, সো এখন আসলে কোনো কিছু না বলি। আচ্ছা, তার মানে এটা একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এবার পরবর্তী যে প্রসঙ্গটা, আসলে পরবর্তী যে পরিমণির সাথে যে কাজটা, সেই কাজটা আসলে কেমন হতে যাচ্ছে, কি পেতে যাচ্ছি আমরা? মানে গোলাপের গল্পটা অনেক ডিফারেন্ট, শামসুল হুদা ডিরেক্টর, এবং আমাদের একদম স্টার্টিংয়ে যখন আমরা, যেমন শিরোনামের যে ছবিটা, এটা হচ্ছে অনেক বিশ্বাসের, আবার গোলাপের রাইটার হচ্ছে অনেক বিশ্বাস, আর ডিরেক্টর হচ্ছে শামসুল হুদা। সো আমরা যখন এই শিরোনাম নিয়ে গল্প করছিলাম, গল্প করতে করতে হুট করে ডিরেক্টর আমাকে বললো যে ভাই আমার একটা গল্প দরকার, আমরা যে প্ল্যানিংটা করছি সেটা একটা ডিফারেন্ট কি হতে পারে। পরে তখন আমি এবার অনেকের সাথে কথা বলতে বলতে অনেক আমাকে বললো যে ভাই এরকম একটা গল্প আছে, চলেন এটা করি। পরে আমি বললাম যে অনেক, এটা আমি তো ভুলে গেছি, তুমি বলো। পরে গল্পটা শোনার পরে তখন হচ্ছে আমি অফিসের দিকে যাচ্ছিলাম, তখন আমি বলছি তুমি থাকো, আমি আসতেছি, আমার আরো 15-20 মিনিট সময় লাগবে। এরা গল্প করে এটাই পছন্দ করে এটাই ফাইনাল করে ফেলছে, এবং এটার আবার নামটা আবার আরেকজনের দেয়া। ওকে, তার মানে এটাও বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। নামটা, গোলাপ নামটা দেয়া হচ্ছে সাইফ চন্দনের। আচ্ছা, হ্যাঁ, মানে সাইফ চন্দন আবার নামের ক্ষেত্রে খুব এক্সপার্ট, সুন্দর সুন্দর নামগুলো। হ্যাঁ, মানে যেমন আমার আব্বাস যে ছবিটা ছিল, আব্বাস নামটা তার দেয়া, তারপরে এই গোলাপটা চন্দনের দেয়া। সো একটা টিম ওয়ার্ক। আর আমি চন্দন একটা তো ছবি করছি কয়লা, আমি আর বুবলি, ওটা অলরেডি ডান। তারপরে আমরা নেক্সটে আরও একটা কাজ অক্টোবরে শুরু করব, ওইটা অ্যানাউন্স করলে ওটাতেও আর একটা মানে ভয়ঙ্কর কিছু একটা হবে। এখন একটা র্যাপিড ফায়ার খেলতে চাই আপনার সাথে। ওকে, সো প্রথম প্রশ্ন, ঈদে কি কি উপহার পেলেন? এই যে পাঞ্জাবি, পায়জামা, স্যান্ডেল। আর কি কি উপহার দিয়েছেন? এরকম অনেক কিছু। আচ্ছা, মেয়েরা কি আবদার করলো? ওরা আবদারটা কিছু বোঝে না, ওদের আবদার হচ্ছে কালার, তারপরে কি কি কালার? মানে কালার বক্স, ওকে, তারপরে এগুলো এরকম বলতেই থাকে ওরা, মানে ছোট ছোট জিনিসগুলো। হ্যাঁ, দারুণ। আচ্ছা, সবাই তো বলে যে বাজেট বৃদ্ধি করলে ভালো কাজ হবে, আপনি কি বলেন? বাজেট বৃদ্ধি করলেই যে ভালো হবে তা না, মানে এটার সাথে আসলে আরো অনেক কিছু দরকার। সালামে কি পান এখনো? হ্যাঁ। রান্না করা হয়? না। ঈদের প্রিয় খাবার? এই তো বললাম, বিফ। ঈদে কি ডায়েট হয়? না। আপনাকে নিয়ে প্রিয় গুজব যা সত্যি হলেও ভালো হতো? আমি তো শুনিনি গুজব। যদি আপনাকে অফার দেওয়া হয় যে একটা গুজব তৈরি করুন, তাহলে নিজের জন্য কোন গুজবটা তৈরি করতেন? এগুলো নিয়ে মাথা ঘামাই না, সত্যি কথা। গুজব ইজ গুজব। ওকে, সে তো একেবারেই এসেছিল জীবনে, সে কে? কেউ না, জীবনে কেউ নেই। ওকে, সো জীবনে কেউ নেই। অপু, বুবলি, পরিমণি, কে প্রিয় কো আর্টিস্ট? তিনজনই। ওকে, চালাকি উত্তর, একজন নিতে হবে না। একজন এখন কাকে, ডেফিনেটলি প্রত্যেকটা মানুষেরই মানে স্পেসিফিক
কিছু গুণ আছে যেগুলোর কারণে ভালো লাগবেই। তা ঠিক। আপনার পছন্দের 5 জন নায়িকা? এই যে 3 জন বললেন, তারপর শাবনূর, হুম। তারপরে পূর্ণিমা। ওকে। পছন্দের 5 জন নায়ক? মান্না ভাই, হুম সালমান শাহ, হুম শাকিব ভাই, হুম রাজ্জাক আঙ্কেল। ওকে। এবার হচ্ছে আমার আছে, শাকিব খানের নাই, শাকিব খানের আছে, আমার নাই, কি হবে? আমার আছে, শাকিব খানের নেই, শাকিব খানের নেই কিন্তু আপনার আছে। এটা কঠিন প্রশ্ন, এটা ভাবতে হবে, এটা নিয়ে তো পুরো আলাদা একটা পর্ব করতে হবে। সহজ উত্তর হবে তা আপনি বলে দেন। আপনার নাম। ও ঠিক আছে। আপনার নাম, শাকিব খানের নাম আলাদা, শাকিব খানের নাম, আপনার নাম আলাদা। ও এটা কি ধাঁধা ছিল? দাদা কাইন্ড অফ বলা আচ্ছা। যেতে পারে। আমি ধাঁধার ব্যাপারে গাধা। ওকে, এটাও একটা ছন্দ হয়ে গেছে। হ্যাঁ। কোথায় কোথায় দাওয়াত পেলেন? না, ওইভাবে প্ল্যান করে আসলে কোথাও ঈদের সময় দাওয়াত খাওয়া হয় না। যেটা হয় যে হুট করে কোন টাইমে বের হচ্ছি, দেখা যাচ্ছে যে ফ্রেন্ড সার্কেল বা যেখানে যাওয়া যায় সেখানে ফ্রি থাকলে চলে যাই। কোন কোন সিনেমা দেখার প্ল্যান আছে এবারিতে? সবগুলোই। ওকে। প্রেমের অফার পেলে কি করবেন? অফার পেলে কি করব? শুনবো। আচ্ছা আচ্ছা, শুনবেন না, কোনো উত্তর দিবেন না তাকে। এমন কখনো হয়েছে কোনো একটা কাজ করেছেন, সিনেমা করেছেন, তারপরে আফসোস করেছেন যেটা না করলেও ভালো হতো? হ্যাঁ, কোনটা সেটা? অনেকগুলো আছে। আচ্ছা। বাজেট, নায়িকা না পরিচালক, কোনটা দেখেন? সর্বপ্রথম যদি বলি মানে একদম ফার্স্ট হচ্ছে পরিচালক। ওকে, দেন? তারপরে তো ডেফিনেটলি প্রোডাকশনটা কার বা ওকে। প্রডিউসারকে। আর নায়িকাটা আসলে আমি দেখি না, নায়িকাটা ডিরেক্টর প্রডিউসার উপরে ছেড়ে দিই। কো আর্টিস্ট কি কখনো এমন হয় যে কো আর্টিস্টের উপরে কাজটা অনেকটা নির্ভর করে ভালো হবে হ্যাঁ, কিনা? তা তো অবশ্যই। আপনি কি ভাইরাল হতে চান? চাইলেও মনে হয় পারবো না। ভাইরাল ট্রেন্ড নাকি শিল্প, কি মনে হয়? মানে ভাইরাল কি শিল্প কিনা? হ্যাঁ। না, আমি কোনো ডিকশনারিতে পাইনি এটা। ওকে। আচ্ছা, ভাইরাল যদি আপনাকে হতে বলা হয় তাহলে কিভাবে ভাইরাল হতে চাইবেন, কি করবেন ভাইরাল হওয়ার জন্য? সর্বপ্রথম হচ্ছে নীলক্ষেত থেকে বই কিনবো, ভাইরাল হওয়ার 100টি উপায়। আমার মনে হয় সামনের বই মেলায় এমন কোনো বই আমরা মানে উচিত। কারো না কারোর কাছ থেকে পেতে পারি ভাইরাল হওয়ার উচিত। 101টি উপায়। আমরা অপেক্ষায় আছি। আচ্ছা, রাজনীতি করার কোনো প্ল্যান? হবে না আমাকে দিয়ে। মিডিয়ার কোনো বন্ধু যে এক কলে আপনার ফোন ধরবে? এরকম বেকার কেউ নেই তো। তার মানে কেউ ধরবে না। মানে প্রথম কলে ধরবে কিনা এটা তো আমি শিওর বলতে পারতেছি না। সো এই জন্য বলছি যারা মিডিয়া কাজ করছে তারা তো আসলে এখন কাজের তো অনেক পরিধি, অনেক কাজ হচ্ছে। সো এক কলে ধরবে এরকম এত বেকার কেউ নেই। এই উত্তরটা সাইলেন্টলি অনেক কিছুই কিন্তু বলে দেয়। আচ্ছা, অভিনেতা না হলে কি করতেন? অভিনেতা না হলে কি করতাম? বিজনেস। বিজনেস তো এমনি হতে পারে। ওকে, না না মানে আচ্ছা একেবারে। ঠিক আছে, বিজনেস। না না, আপনি কি হতেন? বিজনেস? না, এটা অনেক চিন্তার বিষয়, আসলে এখন চিন্তা করতে তাহলে পারতেছি না। এটা অবশ্যই চিন্তা করবেন, বিকজ অভিনেতা না হলে কি হতেন, এটাতেও একটা কাজ করা যেতে পারে, পাশাপাশি দুটোই তারপরে রান করা যেতে পারে। আচ্ছা, যদি আপনার হাতে এখন ক্ষমতা দেওয়া হয় তাহলে কি কি পরিবর্তন করবেন? কিসের? যে কোনো কিছু হতে পারে, ইন্ডাস্ট্রির হতে পারে, দেশের হতে পারে, আশপাশের পরিবেশের হতে পারে। এত বড় দায়িত্ব নেওয়া যাবে না ইন্ডাস্ট্রির ব্যাপারে, এটা দায়িত্বও নিব না, বাট বলার জায়গা তো অনেক কিছুই আছে। সেটা হচ্ছে যে আমাদের সিনেপ্লেক্সগুলো অনেক ইম্পর্টেন্ট। মানে হয় না, যেহেতু আমরা ঈদ কেন্দ্রিক দেখি যে ঈদের যে ছবিগুলো ভালো হচ্ছে, মানে রেজাল্ট ভালো হচ্ছে, সেগুলো কিন্তু সিনেপ্লেক্স কেন্দ্রিক। সো এইগুলো যদি পুরো সারা দেশব্যাপী হতো আরো বেশি অনেক ভালো কিছু হতো। ওকে, যাক, র্যাপিড ফায়ার শেষ, একেবারে শেষ মুহূর্তে আছি। ঈদের এই আয়োজনে আমাদের দর্শক যারা রয়েছে তাদের যদি কিছু বলার থাকে। ঢাকা জার্নালে যারা আছে তাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আর অবশ্যই হলে গিয়ে ছবি দেখবেন। মানে সব সময় একটা কথা বলি, এজন্য এবারও মিস করবো না, সেটা হচ্ছে যতই বৃষ্টিতে ভিজে শুটিং করি, যতই রোদে পুড়ে শুটিং করি, মানে এই কষ্ট কোনো কষ্টই না যখন দেখি যে আপনারা হলে গিয়ে ছবি দেখছেন। সো অবশ্যই হলে গিয়ে ছবি দেখবেন, বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, ঈদের এই সময় আমাদেরকে সময় দিয়েছেন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সেলিব্রিটি জার্নাল থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী আয়োজনে আপনার পছন্দের অন্য কোনো সেলিব্রিটিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা জার্নালের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ, ঈদ মোবারক।